শুধু আমাদের ভোটের অধিকার শুধু আমার না। এটা হচ্ছে কি আমার উপর একটা দায়িত্ব এবং আমানত। নাগরিক হিসেবে এই নির্বাচনে আমার ইশতেহার কোনটা? আমি কি চাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনাটি শুরু আমার ছোট্ট একটা প্রয়াস বলতে পারেন যে অ্যা বাংলাদেশের উন্নয়নের পক্ষে আমি যে আমার যে অবস্থান সেটা পরিষ্কার করার জন্য আমি এই ভিডিওগুলো করি। তো আপনারা ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাপোর্ট দিতে পারেন। আর না ভালো লাগলে আমার ভিডিওটা পজ করতে পারেন। আ সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যাদের জন্য ভিডিও বানাচ্ছি যারা আমাকে দেখবেন তারা আমার পুরো ভিডিওটা না টেনে দেখে কথা বোঝার চেষ্টা করবেন। এই আংশিক কিছু কথা নিয়ে আপনারা আ বিতর্ক সৃষ্টি করবেন না। এইজন্য আপনাদেরকে কাছে অনুরোধ রইল। যাই হোক আমরা আলোচনায় যাচ্ছি। আ ইতিমধ্যে আমরা সবাই অবশ্যই জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ এই জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারবে না। এখন আওয়ামী লীগ বলবে যে আমরা নির্বাচনে যদি অংশগ্রহণ করতাম তাহলে আমরা বিপুল ভোটে আমাদেরকে জনগণ নিয়ে আসতো। কেন? আমরা উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছি বাংলাদেশ। বাংলাদেশ ভাসিয়ে দিয়েছে ঠিক আছে। কিন্তু উন্নয়নের জোয়ারে না। লুটপাটের জোয়ারে। তো আসলে বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারত, তাহলে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিতে পারত যে বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষ কিভাবে অপছন্দ করে, ঘৃণা করে। কিছু ছবি দেখি না বাংলা ছবি যে হরর ছবি, যে দেখা যাচ্ছে কিছু দুষ্ট লোক মারা গিয়েছে, প্রেতাত্মা হয়ে গেছে। প্রেতাত্মা হয়ে গিয়ে আরেকজনের বডিতে সে ঢুকে ঘরে নানান অপকর্ম করা শুরু করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের দলের প্রেতাত্মা এখন অন্যান্য দলে ঢুকে, অন্যান্য মানুষের নেতাকর্মীর ভিতরে ঢুকে এখন প্রচারণা শুরু। বিএনপি বিভিন্ন জায়গায় সরাসরি নোংরা ন্যাংটাভাবে উনি বলে যাচ্ছে যে, "আমরাই আওয়ামী লীগ, আমরাই বিএনপি।" শেখ হাসিনা যদি সম্ভব হইতো পৃথিবীর সবচেয়ে বড় কেসটা ওই শেখ খালেদা জিয়ার উনাকে দিচ্ছে মাত্র ৳২,০০,০০,০০০ একটা ওয়ার্ড কমিশনার, বিএনপির ওয়ার্ড কমিশনার প্রস্তাব করে দিলে ৳২,০০,০০,০০০ ফালায়। তাহলে এই ৳২,০০,০০,০০০ মামলা দিয়ে এই নেত্রী ১৭ টা বছর যে জীবন তছনছ করে ফেলেছে। এই দলটাকে তছনছ করে ফেলাইছে। বিএনপির চেয়ারপারসন মরহুম খালেদা জিয়া যে উনি আসলে এখন শুধুমাত্র বিএনপির একজন নেত্রী সেটা আমি মানতে রাজি না। উনি বাংলাদেশের জনগণের বাংলাদেশের পক্ষে থেকে উনি কখনোই রাজনীতিতে আপোস করেন নাই। এইজন্য উনার যে আপোসহীন নেত্রী, এই বিষয়টা উনার মানে যোগ্য একটা উপাধি উনি পেয়ে গেছেন। আর আজকে আফসোস লাগে সেই দল এই আওয়ামী লীগের দালালি করতেছে। আওয়ামী লীগের ফেরায় আনার আন্দোলন করছে। ৫ই আগস্টের পরে বাংলাদেশের জনগণ মানে অনেকটা মেনে নিয়েছে যে এখন সরকার হবে বিএনপি। বিএনপি এখন সরকার এবং বিএনপি ঐরকম ভাবেই, ঐরকম মেন্টালিটি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় মানে সেট হয়ে গেছে। সেই জায়গা থেকে এখন বিএনপির মানে অবস্থান এরকম হয়েছে যে আওয়ামী লীগের সহযোগিতা দরকার। এইজন্যই আপনাদের ফলাফল বিশ্ববিদ্যালয়গুলোতে অন্যরকম হচ্ছে। তারেক সাহেব বাংলাদেশে আসলেন। তার জন্য যে সিকিউরিটির ব্যবস্থা, বাংলাদেশের ইতিহাসে উনি তো এখন সাধারণ নাগরিক। তো উনাকে যেই সম্মানটা দেওয়া হচ্ছে, উনাকে যে প্রোটোকল দেওয়া হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এইটা ১ম রাষ্ট্রপ্রধানকে যে প্রোটোকল দেওয়া হয়, আমার মনে হয় তার চেয়ে বেশি প্রোটোকল দেওয়া হচ্ছে। একটা দল আপনার এটার বিরুদ্ধে কথা বলেছে, হিংসা করেছে যে উনাকে এত প্রোটোকল দেওয়া হচ্ছে কেন? এই সরকারি টাকায়, জনগণের টাকায় আমাদেরকে দেওয়া হোক। তো আপনি জামাতকে নিয়ে সরকার গঠন করেন নাই? আপনারা তো জামাতকে নিয়ে সরকার গঠন করেছিলেন। তো আপনারা এখন জামাতের সাথে লাগলেন কেন? জামাত এত পচা কেন? জামাত এখন যুদ্ধবিরতি কিভাবে হইছে? রাজাকার কিভাবে হইছে? প্রত্যেকটা জিনিসের যে বয়ানগুলো যে আওয়ামী লীগ এই পর্যন্ত যেগুলো বয়ান আমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেটা হচ্ছে রাজাকারের বয়ান, ৭১ এর বয়ান, যুদ্ধবিরোধী দালালের বয়ান। ঠিক আছে? এই যে বয়ানগুলো তৈরি করেছে, এই বয়ানগুলো ঠিক মানে এতদিন আপনার এই বয়ানগুলোকে হাতে রাখেন নাই। এখন আপনাদের ভিতরে যে প্রেতাত্মাগুলো ঢুকছে, এই প্রেতাত্মাগুলো ঢুকে এখন ওই বয়ানগুলো সেই যে আওয়ামী লীগের যারা যেসব বয়ান করত, সেই বয়ানগুলো করতেছে। আরে ভাই এটা তো দরকার নাই আপনার। আপনারা আপনাদের প্রচারণা করেন। আপনি
আপনার যোগ্যতার কারণে বড়, সে তার যোগ্যতার কারণে বড়। আপনি আপনার যোগ্যতার জাহির করেন যে, "এইটা আমার যোগ্যতা।" আপনি বলছেন, "I have a plan" কি প্ল্যান? আপনি যেসব প্ল্যান করছেন, এটা তো আপনাকে আমা আ আ আমার আমার প্রয়োজন নাই। আমি একজন নাগরিক। আমি আমার নাগরিকত্ব হিসেবে আমি আপনাকে বলি যে, "আপনি বেকার ভাতা দিবেন আমাকে? আমার বেকার ভাতার দরকার নাই। আমাকে চাকরি দেন। আমাকে চাকরি দেন, আমি চাকরি করে খাই। সম্মানের সহিত খাই। আমাকে কেন ভিক্ষা দিবেন?" আপনি হসপিটাল নিয়ে যেই বিষয়গুলো বলেছেন যে, এই হসপিটালে এ প্রাইভেট হসপিটালে কিডনি ডায়ালাইসিস ক্ষমতা ইয়া থাকে এই সেই। এইটা কি একজন নেতার কথা? একজন নেতার কথা হওয়া উচিত যে, আমার দেশে ভাই আমাদের কেন হচ্ছে অসুখটা এটাকে আমরা দমানো যায় কিনা? বা আমরা প্রত্যেকটা সরকারি হাসপাতালকে প্রাইভেটের মতন উন্নত করতে পারি কিনা? কারণ এটা আমার মৌলিক চাহিদা। আমি নাগরিক হিসেবে আমি সরকারের কাছ থেকে ৫ টা জিনিস পাই। পাওনা আমাকে দিতে হবে। মাগনা, ফ্রি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই ৫ টা জিনিস নিয়েই সরকার ব্যবসা করে। পরের কথা, এই ৫ টা আপনি খুঁজে দেখেন যে এই ৫ টা জিনিস নিয়ে সরকার ব্যবসা করে। আর এই আপনি আবার আসছেন এই I have a plan নিয়ে। এটা তো ব্যবসা। আমাকে দিয়ে কি করবেন? আপনার যে মৌলিক চাহিদা এগুলি পাচ্ছেন না, এগুলি অধিকার আমি ফিরিয়ে দেব আপনাকে। ভাই আপনার কাছ থেকে এইটা আশা করি। মানে এখন যে কাদা ছুড়াছুড়ি, প্রচারণা নিয়ে আপনারা কেউ কিছু প্রচারণা করছেন না। একেবারে এনসিপি থেকে ধরে দেখেন আপনার যে পোলাপান নতুনত্ব নিয়ে আসছে তারা নাসিরউদ্দিন পাটোয়ারি সকাল থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত একই গল্প করতেছে সে উনি। মির্জা আব্বাস। আপনি কি মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার দায়িত্ব নিছেন? আপনি আপনার প্রচারণা করেন। নতুনত্ব কি আনলেন? আসলে সবাই একই। এর মধ্যে থেকে ওই যে মন্দের ভালো আছে না? আমাদেরকে বাইছা নিতে হবে যে ভাই মানে আমের গাঠটি আমি আনছি পচা। এর থেকে ফালায় দিতেছে পচা গাঠটি। ওই গাঠটি আমি কিনে আনছি। এখন এটার থেকে আমার বাইর করতে হবে খুঁজা মানে একটুখানি ভালো কোনটা আছে, ওইটা আমি বিক্রি করব। এখন আমাদের নির্বাচনের এই দেশে নেতা নির্বাচন করতে গেলে আমাদের এই দশা যে আমরা আসলে ফ্রেশ ভালো লোক পাইমই না। মানে কষ্ট লাগে যে ভাই যাদের কাছ থেকে আমরা শুনতে চাই, তারা যে আমাদেরকে কি শোনায়, মানে কোন গল্প শোনায় এখনো? যে মানে যে সাধারণ মানুষ যে কোন দল করে না সেও একটা কথা কইলে যে সে রাজাকার, মুক্তিযোদ্ধা বিরোধী, নব্য রাজাকার। এমনি অনেকে বলে যে নব্য রাজাকার। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি যে কথা বলেন কারো না কারো গায়ে লাগবে। ভাই আমি একজন নাগরিক হিসেবে আমি আমার অধিকারের কথা বলতেছি। আমি কোন পার্টির জন্য কথা বলতেছি না। আমি কোন দলের জন্য কথা বলতেছি না। জামাত, বিএনপি, এনসিসি কেউরে চিনি না আমি। নাগরিক হিসেবে এই নির্বাচনে আমার ইশতেহার কোনটা? আমি কি চাই? আপনি কি দিবেন এটা আমার দরকার নেই। আপনার কাছে আমি কি চাই ওটা আমার দরকার। একজন সরকার হইলে তার কাছে আমার প্রয়োজন কি? আমার দাবি কি? সেটা আমি বলতেছি। এখন আসি এনসিপি সম্বন্ধে ভাই। প্রচারণার মানে রাজনৈতিক যে বক্তব্যগুলো আছে, রাজনৈতিক যে বক্তব্যগুলো আছে এটাতে আমি আসলে কি যে আওয়ামী লীগ, বিএনপি বা পেছনের যে দলগুলা, এদের বাইরে আপনাদের কাছ থেকে নতুন তো কিছু পাইতেছি না। এক পাইছি যে হাদী ভাইয়ের কাছ থেকে যে আমি প্রচন্ড রকম ভালোবাসা শুরু করেছিলাম ওই লোকটাকে। যে আসলে বাংলাদেশে আবারও সেই প্রাচীন নেতাগুলো ফিরে আসছে। এ.কে.এম ফজলুল হক, মাওলানা ভাসানী এরা এক হচ্ছে কম্বাইন্ড হয়ে এক একেকজনের ভিতরে ফিরে আসছে। আমরাও অনুপ্রাণিত হইতেছিলাম যে না এইবার তরুণদের এবং ইনশাল্লাহ হবে। আজকে, কালকে, পরশু, একদিন এই তরুণরা এই দেশকে পাল্টাবে। ইনশাআল্লাহ। এই শুরুটা আমা মানে আমাদের জন্য খুবই দরকার। এই যে এর মধ্যে এখন আছে একজন ওই যে আপনার হাসনাত আব্দুল্লাহ। অনেকেরই ভালো লাগবে না। ভাই সত্য কথা তিতা হয়। তিতা কথা সবাই সহ্য করতে পারে না। কিন্তু এই চিরতার রস যদি আপনি প্রতিদিন খেতে পারেন, আপনার শরীরের জন্য অনেক ভালো, উপকারী। চিনি বিষ। চিনি মিষ্টি না, চিনি বিষ। চিনি দিয়ে শরবত খাবেন, আপনার শরীরে ক্ষতি হইব। ডায়াবেটিস হবে, এটা হবে, সেটা হবে। আর যত তিতা জিনিস যত বেশি খাবেন, আপনার শরীরের জন্য উপকার হবে। ওই তিতা জিনিস মাইনা নেন। তিতাই ভালো। যারা মধুর কথা বলে শয়তান। মধুর কথা বলে ভুলায় রাখে। আপনারা মানুষ চিনলে এই ২ টা জিনিস একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে মানুষ সহজে চিনতে পারবেন। আমি আগেই বলেছিলাম যে গতকালকে আমার মা আমাকে জিজ্ঞেস করেছিল আসলে ভোটটা কাকে দেওয়া উচিত। আমি আমার মাকে বলেছি যে
যে কথাটা আপনাদের সবাইকে বলতে চাই, শুধু আমাদের ভোটের অধিকার শুধু আমার না। এটা হচ্ছে গিয়ে আমার উপর একটা দায়িত্ব এবং আমানত। এখন প্রসঙ্গে ফিরি যে আমি আমার ভোটটা অবশ্যই আমার যেরকম উম আমার ভোটের অধিকার রয়েছে, সেরকমভাবে আমার এই ভোটের আমানত স্বরূপ আমি স্বচ্ছ লোককে অবশ্যই দেওয়া আমার দায়িত্ব। সেক্ষেত্রে আপনি বিএনপি, জামাত, কামাত, অমুক-সমুক কাউকে দেখার দরকার নেই। আপনি দেখবেন যে এই ব্যক্তি আমার এলাকায় যদি নেতা হয়, তাহলে আমার জন্য, আমার এলাকার জন্য, আমার জন্য ভালো। ঠিক সেই ব্যক্তিকে আপনি নির্বাচিত করুন। ১ম কথা। এই উত্তরটাই আমি আমার মাকে দিচ্ছি। আপনি যাকে মনে করেন যে সে ভালো মানুষ তাকে দিন। আপনার জানা সত্ত্বে কোন খারাপ মানুষকে আপনি যদি নির্বাচিত করেন, তাহলে আপনি জেনে শুনে সমাজের জন্য যে নেতা নির্বাচন করছেন তার জন্য আপনি দায়ী। আচ্ছা। এখন হচ্ছে গিয়ে আজকে কোটি, কোটি টাকা খরচ করে একটা এমপি, সে এমপি নির্বাচন করে তার বাপ-দাদা ভিটা-বাটি সব বিক্রি করে বা আপনি ব্যাংকে লোন করে কোটি, কোটি টাকা খরচ করে আপনার এমপি নির্বাচন করতেছে। তাকে আপনি ভোট দিলেন, ঠিক আছে? সে আপনার বাড়ি থেকে হাত ধরতাছে, পা ধরতাছে, টাকা দিতাছে। কিভাবে যেভাবে আপনি খুশি ওভাবেই করতাছে। কইরা নির্বাচনে জয়ী হইছে। তাইলে ওই বেটা যে কোটি, কোটি টাকা ইয়া মানে ইনভেস্ট করছে, সে তো বলছে যে, "হ্যাঁ, আমরা ৫ টা বছর সেবা করার সুযোগ দেন।" আপনি একবার চিন্তা করেন নাই? যে সে বিজনেসম্যান, সে এটা ইনভেস্ট করছে। সে এটা দেশ থেকে উঠায় নিব। কার টাকা নিব? আপনি চিন্তা করছেন বাপের টাকা নিব। আমার বাপের টাকা নিব? সরকারের থেকে টাকা নিব। সরকারের টাকা কার? সে যদি না নিত আজকে আপনি উন্নত থাকতেন। তো আপনার এলাকার নেতা যদি আপনার কাছ থেকে ২০-২৫ লাখ টাকা ইনভেস্ট করে তারপর আপনার কাছ থেকে ভোট কিনে নেয়, তার দোষ কি? দোষ তো আপনার। আপনি সুযোগ দিচ্ছেন দেখে তো সে আসছে। একটা নেতারও তো দোষ নাই। আমাদের ভোটারের দোষ কাকে আমরা ভোট দিতেছি। হ্যাঁ, এখন বলতে পারেন যে, "ভাই আমি তো গিয়ে দেখি ভোট কেন্দ্রে ভোট দেওয়া শেষ।" যে এইবার গিয়ে দেখবেন যে ভোট কেন্দ্রে আপনার ভোট দেওয়া শেষ, সে ওইখানে কেন্দ্রে দাঁড়ায়া একবারে আপনার ভোটের পেপার আবার আনায়া আপনি নিজে ভোট দিয়ে তারপর আসবেন। কেউ ফেরত আসবেন না। কারণ সে আপনার জবাবটা নিয়ে আসবেন এখান থেকে। আপনার ভোট কে দিছে? এই নির্বাচনে এটা করবেন। এই জিনিসটা এইবার যখন দেখাবেন, তখন পরবর্তী থেকে প্রত্যেকটা লোক ওইভাবেই তৈরি হবে। যে না আমার টাকা বিছাইয়া লাভ নাই। আমি আসলেই দেশের জনগণের জন্য যখন করব তখন আমার এমনি করতে। তো বাচ্চারা ছেলেপেলেরা বলতেছে, "ভাই আপনি আমার ভোট দিয়েন না সমস্যা নাই। ভালো লোক অন্য যদি কেউ ভালো লোক মনে করেন তারা দেন সমস্যা নাই। আর আপনি এটাও মনে করেন না যে আমারে ভোট দিচ্ছেন না, আমারে জিতাইছেন না আমি এখান থেকে সরে যাব। না। আমরা এটার জন্য আসি নাই। মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য আসি নাই। আমরা আসছি দেশকে সোজা পথে চালানোর জন্য। এবং আমরা থাকবো। ঠিক আছে? তো তারা যেন বিলীন হয়ে না যায়। সেই দিকে চিন্তা করে ভোট দিয়েন। কারণ যতই যারে ভোট দেন সে যদি দানব হয়, আগে খাইব এগুলিরে। আওয়ামী লীগ সরকার এসে কি করছিল মনে আছে? যারা দেশপ্রেমিক আর্মি তারা তাদের ধরব। ওই দেশপ্রেমিকদেরকে ডাইকা পদোন্নতি দিয়া তারপর ওই যে এক জায়গায় কইরা তারপর প্ল্যানিং করে মারছে। তারপর কাদেরকে মারছে? তারপর মারছে সমাজের যে বিবেক, সমাজের যে চোখ, সাংবাদিক। দেখেন সাগররনী এরকমভাবে মারছে। যে এইবার বিবেক, বুদ্ধি এগুলি সব আমরা কন্ট্রোলে নিতেছি। তারপর নিছে কে? পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসনের ভিতরে ইচ্ছামত তারা ছাত্রলীগের হেলমেট বাহিনী ঢুকাইছে। পুলিশ ছিল না একটা। লক্ষ, লক্ষ মায়ের বুক খালি করছে। আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনার এলাকার নেতা নির্বাচন করুন। এইটা যেরকম আপনার দায়িত্ব, সেরকম আপনার কাছে আমার আমানত। এই দেশের ১৮ কোটি মানুষের আমানত। এই আমানত রক্ষা করার দায়িত্ব আপনার, আমার সবাই। আরেকটা জিনিস এই বছর ১ম প্রবাসীদের ভোটের ব্যবস্থা হয়েছে। অনেকে বলতেছেন যে প্রবাসের ভোট তো এখন চুরি হয়ে গেছে। এই প্রোপাগান্ডা, উগান্ডা এসব খবর যারা ছড়ায়, এটাকে আপনি প্রতিহত করেন কিভাবে? আপনার পরিচিত লোক আছে না বিদেশে? তাদের কাছ থেকে ওই যে গেছে কিনা খবর নেন। মানে ব্যবস্থা হচ্ছে কি যে এগুলি প্রচারণা করে
সেই প্রবাসীদের ভাইদের ভোটগুলাকে ব্যান করে দেওয়া যে না এই ভোটগুলা কারচুপি হয়েছে, এই ভোটগুলা চলবে না। এটার একটা অপচেষ্টা। এটাকে কেউ পাত্তা দিয়েন না, এটাকে কেউ মানে এই প্রজেক্টটাকে এস্টাবলিশড করতে দিয়েন না। কারণ এই প্রথম প্রবাসীরা ভোট দিতে যাচ্ছে এবং আমরা সবাই জানি যে প্রত্যেকটা প্রবাসী ভোট দেওয়ার আগে তারা ভয়ে ভোট দিবে না, তারা ডর দিয়ে ভোট দিবে না, তাদেরকে টাকা দিয়ে কেনা যাবে না। প্রত্যেকটা প্রবাসী তার মনে প্রাণে দেশকে ভালোবাসা দেশের জন্য ভোট দিবে। এই ভোটটা আমাদের জন্য অনেক সলিড ভোট। এই ভোটটা আমাদের জন্য প্রয়োজনীয় অনেক ভোট। সবাইকে হ্যাঁ ভোটে আগামী নির্বাচনে হ্যাঁ ভোটকে জয়ী করার জন্য আমি সবার কাছে অনুরোধ করে আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।